আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি ইংলিশ সেন্টার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো বরাবরের মতো আমি মোহাম্মদ সোহাগ পারভেজ আছি তোমাদের সাথে। তো আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে মানে হাড্ডাহাড্ডি লড়াই হয় যে ইউনিট, অর্থাৎ গ ইউনিটের ইংরেজি লিখিত অংশের সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ঢাকা ইউনিভার্সিটির তারা প্রত্যেকটা ইউনিটের ১০০ মার্কের অর্থাৎ অ্যাডমিশন টেস্টের জন্য ১০০ মার্কের তারা বরাদ্দ করেছে। সেক্ষেত্রে তারা এমসিকিউর ৪০ এবং লিখিত অংশে ৪০, আর বাকি হচ্ছে ২০ মার্ক এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে হবে। তো আমরা গত বছর যেই প্রশ্নের আলোকে যদি আমরা বলতে পারি, সেক্ষেত্রে আমরা জানি যে বাংলায় ২৫ এবং ইংরেজিতে আমাদের ২০ মার্কের কোশ্চেন হয়েছিল। তো আমরা যদি সেই বিষয়টি ধরে নেই যে এই বছর আমরা ধরে নিতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির তারা ইংরেজি লিখিত অংশের গত বছরে যে কোশ্চেন প্যাটার্ন ছিল সেই কোশ্চেন প্যাটার্নটাই তারা রাখার চেষ্টা করবে। তো একটু পরিবর্তন হতে পারে, সেটা আমরা এই ভিডিওর যখন আমরা স্লাইডগুলা আস্তে আস্তে সামনের দিকে যাব তখনই কিন্তু আমরা বলে দিতে পারবো যে কি ধরনের পরিবর্তন হতে পারে আর এই যে আমাদের কোন ধরনের প্রশ্ন আসতে পারে। তো পুরো ভিডিওটা আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটের ইংরেজি লিখিত অংশের কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখলে আশা করি তুমি উপকৃত হবা। আর তোমাকে একটু রিকোয়েস্ট করবো, তুমি যদি এর আগে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আমরা একটু দেখি যে ঢাকা ইউনিভার্সিটির গত বছরে যে ১৯-২০ সেশনে যে পরীক্ষাটা হয়েছিল ইংরেজি অংশের, এই যে দেখো তোমার ১ নম্বর এখানে এসেছিল ট্রান্সলেট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা টু ইংলিশ, অর্থাৎ বাংলায় দেওয়া ছিল সেটা ইংলিশে তোমাদের ট্রান্সলেট করতে বলে হয়েছিল। সেখানে এই যে ৫টা কোশ্চেন ছিল ৫ মার্কের, যে সে আমার চেয়ে শক্তিমান, বিদ্যা অমূল্য ধন, দেশের উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার, সে অনেক কথা, চট্টগ্রাম তার পাইকারি ব্যবসা আছে। এরপর আমরা ২ নম্বরে দেখেছিলাম যে ট্রান্সলেট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইনটু বাংলা, অর্থাৎ ইংলিশ টু বাংলা, অর্থাৎ ইংরেজি দেওয়া আছে ৫টা সেন্টেন্স, সেটাকে তারা বাংলায় করতে বলেছিল। আর ৩ নম্বর আমরা দেখেছিলাম যে এক্সপ্লেইন দ্য ফ্লোয়িং কনসেপ্ট ইন ইংলিশ। এটা আসলে একটা ব্যাখ্যা চেয়েছে একটা প্যারাগ্রাফের মধ্যে, কিন্তু প্যারাগ্রাফ তো আমাদের অনেক বড় লেখা লাগে। তোমরা যদি একটু নাম্বারের দিকে খেয়াল করো, ৫ মার্ক, অর্থাৎ ৫টা এখানে শর্ট নোট আমরা বলতে পারি, শর্ট নোট দেওয়া আছে। সেটার ৫টা মানে একটা শর্ট নোটের জন্য তোমরা এই যেমন সাইবার ক্রাইম এখানে আসছিল, সাইবার ক্রাইমের জন্য তোমরা ২ লাইন বা সর্বোচ্চ ১ লাইন লিখলো কিন্তু ১ মার্ক পাবা। অর্থাৎ সাইবার ক্রাইম কি, তারপরে এখানে দেওয়া আছে লিটারারি টার্ম, সনেট, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি, অনলাইন শপিং। এরপর আমাদের যেটা আসছে যে প্রিসাইজ, মেক আ প্রিসাইজ অফ দ্য ফ্লোয়িং প্যাসেজ, এই একটা অপশন এসেছিল যেটা তোমরা ইন্টারমিডিয়েটে অলরেডি তোমরা করো নাই, তবে এই প্রিসাইজও এসে থাকে। তাহলে আমরা দেখতে পারলাম যে লিখিত অংশে ১, ২, ৩, ৪ এই ৪টা নাম্বারের জন্য, অর্থাৎ ৫, ৫, ৫, ৫, ১০, অর্থাৎ টোটাল ২০ মার্কের আমাদের এই লিখিত অংশ এসেছে। তো গত বছর যেহেতু ৪৫ মার্কের কোশ্চেন ছিল, লিখিত অংশ ছিল, এই বছরও তোমাদের ৪০ মার্ক থাকবে। আমি ধরে নিতে পারি যে এই যে এখানে তোমাদের ২০ মার্কের যে ইংরেজি লিখিত অংশ এসেছে সেটার এই কোশ্চেন প্যাটার্নটা আসলে চেঞ্জ করার মনে হয় করবে না তারা। আর যদিও করে সেক্ষেত্রে তারা কি করতে পারে সেটা আমরা এখন দেখব। এই আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনে যাই, যে ৫, ৫, ৫, ৫, অর্থাৎ টোটাল ২০ আমরা অলরেডি কিন্তু দেখিয়ে এসেছি যে গত বছরের কোশ্চেন প্যাটার্নে, যে আমরা এখানে বলছি ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, এবং ৩ নম্বরে এক্সপ্লেইন দ্য ফ্লোয়িং কনসেপ্ট ইন ইংলিশ বা শর্ট নোটস, বা এখানে তারা একটু চেঞ্জ করতে পারে, তারা একটা প্যারাগ্রাফও দিতে পারে। আর মেক এ প্রিসাইজ অফ দ্য ফ্লোয়িং প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে একটা প্রিসাইজ, অর্থাৎ তোমরা প্রিসাইজটা হচ্ছে কি তোমরা শর্ট এখানে থিম বলতে পারো, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের একটা থিম, অর্থাৎ ছোট প্যাসেজটা একটু বড় থাকবে, ওইটার উপর অ্যানালাইসিস করে তোমাকে প্রিসাইজ লিখতে হবে। এরপর আরো যদি আসতে পারে সেক্ষেত্রে থিম সামারি আসতে পারে, আর সিন প্যাসেজ আসতে পারে, সিন আনসিন দুইটাই আসতে পারে, এক্সপ্লেনেশন আসতে পারে। তবে আমি ধরে নিতে পারি যে তোমরা যারা প্রিপারেশন নিতেছো তোমরা এই যে প্রথম যে ৪টা আমি অপশন দিয়েছি এই ৪টাতে তোমরা বেশি গুরুত্ব দিয়ে পরীক্ষায় প্রিপারেশন নিবা।
তো আমরা এখন চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশনে। তো আমরা যে সাজেশনটা তোমাদের একটু দিতে পারি সেটা হচ্ছে এক্সপ্লেন এবং শর্ট নোট। এটা একটু তোমরা প্যারাগ্রাফ আকারে পড়বা, যে অন্তত পক্ষে জানি এক পেজ লিখতে পারো। কারণ গত বছর তোমাদের 5টা শর্ট নোট বা এক্সপ্লেন ব্যাখ্যা করতে বলেছিল, তো এই বছর সেটা না করতে পারে, সেটা নাও দিতে পারে, তারা দিতে পারে একটা প্যারাগ্রাফ লেখো, বা একটা মন্তব্য, একটা তোমার টপিকস দেওয়া থাকতে পারে, সেটা মন্তব্য করতে বলতে পারে। তো এখানে দেখো আমরা যেই এক্সপ্লেন বা শর্ট নোট বা প্যারাগ্রাফ বলতে পারো যেগুলো দিয়েছি, সেগুলো হচ্ছে করোনা ভাইরাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইটা করোনা ভাইরাস সম্পর্কে অন্তত পক্ষে জানি তুমি এক পেজ লিখতে পারো, সেটা বাসা থেকে শিখে যাবা। মুজিব বর্ষ সম্পর্কে শিখে যাবা, অনলাইন এডুকেশন সম্পর্কে শিখে যাবা, গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে শিখে যাবা, এবং ভিক্টোরি ডে আওয়ার গ্লোরিয়াস লিবারেশন ওয়ার। এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, অনলাইন ব্যাংকিং, প্রাইস হাইক, ফুড অ্যাডাল্ট্রেশন, ডিজিটাল বাংলাদেশ, 25 মার্চ, দ্য ব্ল্যাক নাইট, ফক মিউজিক। আরো কিছু লিটারারি টার্ম আছে যেমন সিমিলি, মেটাফর, রোমান্টিসিজম, সুপার ন্যাচারালিজম। এগুলো একটু তোমরা দেখে যাবো বাসা থেকে। তোমরা এখন থেকে যদি শর্ট নোট গুলা মানে বাসা থেকে এক পেজ করে, আগে তো প্যারাগ্রাফ 3-4 পেজ করে তোমরা পড়তা, কিন্তু এখন সেটা পড়া দরকার নেই। তোমরা অ্যাটলিস্ট জানি পরীক্ষার কাছে এক পেজ লিখতে পারো, এবং সেখানে যদি সেখানে যেন ডেটা গুলা যদি খুব ভালো হয়, মানে করোনা ভাইরাস সম্পর্কে লিখলে যে ধরো এরকম ভাবে লিখবা যে করোনা ভাইরাস প্রথম কোথায় উৎপত্তি হয়েছে, তারপরে বাংলাদেশে কখন হয়েছে, এবং এটার কি ভ্যাকসিন কবে আসবে, এইসব নিয়ে একটা টপিকস মানে সুন্দরভাবে সাজাবা। আবার এরকম ভাবে লেখো না যে করোনা ভাইরাস একটা বিশাল প্রবলেম এবং এইটা সেটা, এরকম উল্টাপাল্টা টপিকস না দিয়ে তোমরা এক পেজ গুরুত্বপূর্ণ যে ডেটাগুলো দেওয়া যায় সেগুলো দিয়েই তোমরা, আশা করি এই নোটগুলা তোমরা বাসায় করবা। আহ, এটা কি বাসায় তোমরা নোট করবা, অর্থাৎ নোট খাতায় নোট করে রাখবা, যেমন পরীক্ষার আগে একবার তোমরা দেখে যেতে পারো। আর এই যে এখানে আমি যে 13টা মানে এই লিটারি টার্ম আরো কিছু আছে, সিমিলি, মেটাফর, রোমান্টিসিজম, এগুলো যদি তোমরা বাসায় বেশি বেশি করে দেখে যাও, আশা করি তোমাদের এই যে এক্সপ্লেন শর্ট নোট বা প্যারাগ্রাফ বলো কিনা, যাই বলো, সেটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। আর আরেকটা জিনিস হচ্ছে ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ। এখানে আমি তোমাদের আসলে একটা সাজেশন বলো না, মানে আমি কিছু দিয়েছি যে তোমাদের বোঝার জন্য যে কিভাবে আসতে পারে। যেমন আই ফিল গিডি, যে আমার মাথা ঘুরছে। তোমাদের যদি বলে বাংলা থেকে ইংলিশ পড়তে, সেক্ষেত্রে এরকম থাকতে পারে আমার মাথা ঘুরছে, তার ইংলিশ কি হবে, আই ফিল গিডি। আবার যদি ইংলিশ দেওয়া থাকে যে আই ফিল গিডি হচ্ছে আমার মাথা ঘুরছে। আর অর্থাৎ তোমাদের দুই ভাবেই কিন্তু আসবে, সেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সলেশন আসবে। তো এরপরটা দেখো যে এইখানে 10টা যেটা দিয়েছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু দেখে যেতে পারো। আর যদি বলো যে আরো তোমরা ট্রান্সলেশনের উপর আরো অনেক বেশি বেশি ক্লাস চাও, তাহলে আমি তোমাদের টপ 100 সেন্টেন্স ট্রান্সলেশন দিব, যেগুলো তোমরা শিখলে পরীক্ষায় আমি আশা করতে পারি যে যদি কোনো বই থেকে কমন আসে, তাহলে ওই বই থেকেই মানে ওই 100টা ট্রান্সলেশন থেকেই কমন আসার পসিবিলিটি রয়েছে। তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কি ওই ট্রান্সলেশনের উপর কোনো ভিডিও চাও কিনা। এরপরটা দেখো, হাউ ইজ হি টুডে, আজ সে কেমন আছে, অথবা আজ সে কেমন আছে, হাউ ইজ হি টুডে। আজ তুমি কেমন আছো, তাহলে হাউ ইজ, তাহলে কি হবে, হাউ আর ইউ টুডে। ঠিক আছে, হাউ আর ইউ টুডে। দে সেট ফর এসএসসি এক্সামিনেশন দিস ইয়ার, তারা এবার উচ্চ মাধ্যমিক, এখানে আমার ফন্টটা একটু প্রবলেম, এই জন্য মাধ্যমিক বানানটা একটু মানে তোমাদের কারেকশন করে নিতে হবে, যে মাইকার মা দয় যে ফলা মরিষ্কার্মিক মাধ্যমিক, মানে যেখানে জ ভালো হবে। তাহলে তারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাহলে দে সেট ফর এসএসসি এক্সামিনেশন দিস ইয়ার। দ্য মোর ইউর স্পিক দ্য লেস ইউর আন্ডারস্ট্যান্ড, যত বেশি কথা বলবে তত কম বুঝবে। এটা তোমার বাংলা দেওয়া থাকতে পারে, ইংলিশে লিখতে বলতে পারে। এরপরে দেখো যে তাকে একদিন অন্তর অন্তর ওষুধ খেতে হবে, তাহলে হি হ্যাজ টু টেক মেডিসিন অন অল্টারনেটিভ ডেজ, অথবা এটা লেখা থাকতে পারে যে হি হ্যাজ টু টেক মেডিসিন অন অল্টারনেটিভ ডেজ, তাকে একদিন অন্তর অন্তর ওষুধ খেতে হবে। লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো এবং বাঁচতে দাও, তাহলে বাঁচো এবং বাঁচতে দাও, লিভ অ্যান্ড লেট লিভ। আর আগে ঘর তবে তো পর, তাহলে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। এগুলো হচ্ছে প্রবাদ বাক্য, যেমন ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল, এই এক হাতে তালি বাজে না, সামথিং ইজ বেটার দেন নাথিং, ওয়াল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এগুলো তোমরা কিন্তু আগে থেকেই কিছু কিছু জানো, তারপরে ওই প্রভাবগুলো দেখে যাবে, কারণ দু একটা প্রভাব কিন্তু থাকে। আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়েছি। আই স হিম সিঙ্গিং, আমি তাকে গান গাইতে দেখেছিলাম। ইফটিজিং ইজ আ সোশ্যাল প্রবলেম, ইফটিজিং হচ্ছে একটি সামাজিক ব্যাধি। তো
তো এই যে এইভাবে ট্রান্সলেশন গুলো আসতে পারে, ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ, দুইটাই আসতে পারে। তো তোমরা যদি এগুলো একটু মানে যদি আরো বেশি প্র্যাকটিস করতে চাও, তোমাদের যদি বইতে না থাকে, সেক্ষেত্রে আমাকে জানাও কমেন্টে, আমি অবশ্যই তোমাদের আরো 100টা সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি কিন্তু সেই ভিডিওটা বানাবো। এরপরে যদি থিম, সামারি, পোয়েম যদি আসে বা এক্সপ্লেনেশন আসে, সেক্ষেত্রে তোমাদের যেই ইংরেজি টেক্সট বুকটা রয়েছে, এটা আসার সম্ভাবনা 50%। তোমরা যেহেতু অলরেডি ইন্টারমিডিয়েটের জন্য তোমরা থিম, সামারি পড়েছো বা প্যাসেজগুলো পড়েছো, আশা করি যদি এই প্যাসেজগুলো বা এই পয়েমগুলো যদি দেখে যাও, তাহলে তোমাদের পরীক্ষা আসলে তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকবা। তাহলে এখানে আমি ড্রিমস নিয়ে দুইটা কবিতা আছে, ডিএস লরেন্স একটা, আর একটা হচ্ছে ল্যাঙ্গস্টন হিউজের। আর লেক ইজ লাভ ইন ইজ ফ্রি, লাভ এন্ড ফ্রেন্ডশিপ, শি ওয়ার্কস ইন বিউটি, আই ডাইড ফর বিউটি, দ্য ট্রাফিক পুলিশ, সেপ্টেম্বর 1, 1939, আই হ্যাভ সিন বেঙ্গল ফেস, দ্য স্কুল বয়। তাহলে এই যে এই কবিতাগুলো অবশ্যই তোমরা থিম এবং সামারিগুলো দেখে যাবা, যাতে করে আমি ধরে নিচ্ছি যে এটা 50% আসবে, না আসার সম্ভাবনা আছে। তারপরে যদি পরীক্ষায় এসে পড়ে, সেক্ষেত্রে জানি তুমি অন্যদের থেকে এগিয়ে থাকো, কারণ এটা কিন্তু তোমরা কিন্তু এসএসসির জন্য এটা পড়েছো। তো আশা করি তোমরা এগুলো একটু পড়ে যাবা। তো এই হচ্ছে আজকের সাজেশন, অর্থাৎ সি ইউনিটের অর্থাৎ গ ইউনিটের সাজেশন। তো তোমাদের আবার একটু রিকোয়েস্ট করব যে তোমাদের যদি কোনো ধরনের কমেন্ট মানে কোনো ধরনের মন্তব্য থাকে বা আরো কিছু জানার থাকে, সেটা আমাকে কমেন্ট অবশ্যই জানাবা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটির লাইক দিয়ে সবসময় পাশে থাকবা। তো আজকের মতো সবাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।